এখানে একটা ভাববার বিষয় আছে। বিষয়টা হচ্ছে আপনার গোচর ফল এবং দশা ফল মাথায় রাখবেন। আপনার জন্ম চার্টে যে প্ল্যানেটারি কম্বিনেশন আছে সেই কম্বিনেশনটাকে ওভারটেক করে কখনোই রেজাল্ট দিতে পারবে না। অর্থাৎ কারো গোচর ফল এবং দশা ফল বিচার করার ক্ষেত্রে সবার আগে তার চার্টে কি প্ল্যানেটারি ইন্ডিকেশন আছে সেটা আছে আসল ব্যাপার। কারো যদি চার্টে ধনযোগ থাকে, তার সেই ধনযোগ সৃষ্টিকারী গ্রহের দশার জন্য চলে এবং তার সাথে বৃহস্পতি এবং শনি গোচর যদি অনুকূল জায়গা অর্থাৎ একাদশ বা নবম ভাব দিয়ে যায়, তখন সে সময় অনেক টাকা পয়সা রোজগার করবে। কিন্তু যার চার্টে ধনযোগ নেই, অর্থাৎ তার জন্মকুষ্ঠিতে সেই জন্মকুষ্ঠিতে তার ধনযোগ না থাকে, তার গোচরে একাদশে যত বৃহস্পতি বা শনি ফার্স্ট রূপভাব যা, সে কোনোদিনই কিন্তু সেরকম ভাবে অর্থ রোজগার করতে পারবে না। তো সুতরাং সবার আগে বুঝতে হবে কারণ চার্টের ইন্ডিকেশনটা কি আছে। সেই চার্টে বা জন্মকুষ্ঠি ইন্ডিকেশন অনুযায়ী তার দশা এবং গোচর কিন্তু ফল দেয়। তো সুতরাং কারোর জন্ম আর দশা এবং গোচর বিচারের ক্ষেত্রে কিন্তু সবার আগে তার চার্টটা বা জন্মকুষ্ঠিটা কিন্তু বিচার করে দেখবে। শুধু গোচর বা দশা কোন রেজাল্ট দিতে পারে না, একটা স্টেপ বাই স্টেপ প্রেডিকশন ফলো করবে, যেটা হচ্ছে সবার আগে বুঝবে যে একটা জাতকের চার্টের যে ইন্ডিকেশন আছে সেই ইন্ডিকেশনকে কখনো কোনো দশাই ওভারটেক করতে পারে না। অর্থাৎ চার্টের যে ইন্ডিকেশন নেই কোনো দশাই সেই ফল দেবে না। যেমন ফর এক্সাম্পল, যার বিয়ের যোগ নেই, চার্টের যার বিয়ের যোগ নেই, তার যত সপ্তম ভাবস্থ গ্রহের দশা আসুন বা সপ্তমপতি দশা আসুন, কোনদিন কিন্তু তার বিয়ে হবে না। সেই জন্য দেখবেন অনেকেই অবিবাহিত থাকে। সেরকম ভাবে চার্টে বা জন্মকুষ্ঠিতে যে ফল নেই সেই ফল কিন্তু কোনো গ্রহের দশায় দিতে পারে না। অর্থাৎ কারো যদি চার্টে কোনো কিছু খারাপ না থাকে, তার যত অষ্টপতি বা দ্বাদশপতি দশা আসুক, তার কিন্তু সেই খারাপটা হবে না। আবার যার চার্টে ভালো কিছু হওয়ার নেই, তার যত নবমপতি বা একাদশপতি দশা আসুক, তার কিন্তু সেই ভালোটা হবে না। সুতরাং সবার আগে তার মূল জন্মকুষ্ঠিটাই বিচার দিতে, তারপর তার দশা অপরাধ অন্তর। সুতরাং এখানে মূল চার্ট প্রথমে চার্টকে বেস করে দশা রেজাল্ট দেয় এবং দশাকে বেস করে ট্রানজিট বা গোচর রেজাল্ট দেয়। সুতরাং আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট তার জন্ম ছক, তারপর তার চার্ট, তারপর তার দশা এবং তারপর তার গোচর। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফুল প্রেডিকশন এবং অ্যাকুরেট প্রেডিকশনের ক্ষেত্রে শুধু অ্যাস্ট্রোলজি বা জন্মকুষ্ঠি দেখতে হবে না, তার সাথে পামিস্ট্রি বা হাত তো অবশ্যই দরকার। পামিস্ট্রি প্লাস অ্যাস্ট্রোলজি দুটো মিলিয়ে কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় চার্টের কিছু কিছু জিনিসের ইন্ডিকেশন ঠিক আসছে না, সেগুলো তার হাতটা দেখতে হবে। তো সুতরাং শুধু অ্যাস্ট্রোলজি করলে হবে না, তার সাথে পামিস্ট্রিও দরকার। অ্যাস্ট্রোলজি প্লাস পামিস্ট্রি দুটো মিলিয়ে কিন্তু যদি কেউ প্রেডিকশন করে, তার প্রেডিকশন কিন্তু অনেক অ্যাকুরেট আসে। আরেকটা বিষয় হচ্ছে যেটা পামিস্ট্রি যারা হস্তকলা বিদ্যা যেখানে আছে, সেখানে ম্যাক্সিমাম মানুষ কি করে, তার লেখা থেকে বিচার করে। একটা কথা মাথায় রাখবেন, শুধু লেখা দিয়ে কোনো হাতের বিচার করা যায় না। রেখা দিয়ে যদি আপনি ফল বিচার করেন, ম্যাক্সিমাম কিন্তু সেটা ভুল হবে। একটা হাত বিচার করতে গেলে তাহলে এলিমেন্টারি হারমোনি, ডিসহারমোনি, তার হাতের কালার, তার হাতের টেক্সচার, ফিঙ্গার, মাউথ, থাম্ব, এসব সবকিছু মিলিয়ে টোটাল কম্বিনেশন, যে কম্বিনেশনটাই দিয়ে বিচার। শুধু লেখা বা মাউথ থেকে কিন্তু বিচার হয় না, অনেকে রেখা থেকে বিচার করে, সেক্ষেত্রে তার চার্ট কোনগুলো মিলবে না। তো সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে হাত বিচার করতে গেলে একটা মানুষ কি পঞ্চতত্ত্বের মধ্যে কোন তত্ত্ব দিয়ে সে তৈরি, অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি রেশিওতে মানুষের শরীরে মিশেছে, তারপরে তার সেই রেশিওগুলোর সাথে তার হাতের কালার, টেক্সচার, মাউথ, সাইজ, তার বিদ্যাগুলি, তার ইলাস্টিসিটি সবকিছু মিলিয়ে কিন্তু পেয়েছে। এটা যেমন অনেকটা রান্নার মতো। আপনি যখন রান্না করেন শুধু নুনের টেস্ট আলাদা করে বুঝবেন না, তেলের টেস্ট আলাদা করে বুঝবেন না, মশলার টেস্ট আলাদা করে বুঝবেন না, ওটা মিক্সিং হয়ে রান্নাটা তৈরি হয়। ঠিক সেরকম পামিস্ট্রিটাও সেরকম। সুতরাং অ্যাকুরেট প্রেডিকশন করতে গেলে অ্যাস্ট্রোলজি প্লাস পামিস্ট্রি দুটো মিলিয়ে কিন্তু করতে হবে। ধন্যবাদ।